সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় গণহত্যা ৭১। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ডক্টর এম এ হাসান, চেয়ারম্যান, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। রয়েছেন সুন্দরী বালা, চুকনগর গণহত্যায় বেঁচে যাওয়াদের একজন, এবং রয়েছেন মফিদুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। পৌর নির্বাচনের প্রচারণায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা, প্রতীক না থাকায় সমান সুযোগ নিয়ে অনিশ্চয়তায় স্বতন্ত্ররা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই, কর্মপরিবেশ নিশ্চিন্তে কাজ করছে সরকার, রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে পাকিস্তান কনসুলেটের সামনে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান। প্রতি বছর আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরির লক্ষ্যে ৫৫,০০০ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে, বললেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে, ক্যাবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন দুই মন্ত্রী। আমরা এবার সরাসরি চলে আসব আমাদের আজকের আলোচনায়। ডক্টর হাসান, আপনার কাছেই প্রথমে আসব। আমরা জানি যে জাতিসংঘ এই বছর থেকেই ঘোষণা করেছে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস হিসেবে। ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল, যেই প্রস্তাবই মূলত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল, এবং গণহত্যা প্রতিরোধ ও শান্তির জন্য চুক্তি নামে একটি সনদ গৃহীত হয়েছিল। সেই জন্য এই দিনটিকে জাতিসংঘ ঘোষণা করেছে আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস। আমরা জানি যে ১৯৭১ সালে বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যাটা সংঘটিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে যদি আমরা বলি, এবং ১৯৭১-এর ২৫শে মার্চ রাতে, এক রাতেই বলা হয়ে থাকে যে ১ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। এবং সেই জন্য কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস, প্রতিরোধ দিবস করার জন্য, কিন্তু সেটি জাতিসংঘ করলো ৯ ডিসেম্বরকে। একটা নিরাপদ অবস্থান মনে জাতিসংঘ নিল যে এটিকে যদি ২৫শে মার্চ করতো, পাকিস্তান হয়তো প্রতিক্রিয়া দেখাতো, আমরা জানি না কি কারণে। আপনি সামগ্রিক প্রেক্ষাপটে গণহত্যার বিষয়টি, যদি গণহত্যা আসলে কি সেটি নিয়েও আমাদের মধ্যে একটি অস্পষ্ট ধারণা আছে, আপনি সামগ্রিকভাবে বিশ্ব পরিস্থিতিতে গণহত্যা এবং ১৯৭১-এর গণহত্যা নিয়ে যদি কিছু বলেন। শুরুতে আমি বলছি যেটা, যে গণহত্যা সারা পৃথিবীতে কোনো নতুন কিছু নয়। বিগত কয়েক শত বছর ধরে কিংবা তারও বেশি সময় ধরে পৃথিবীর নানা স্থানে যুদ্ধ অপরাধের সাথে সাথে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা হয়ে আসছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই ব্যাপক গণহত্যার প্রেক্ষাপটে গণহত্যা প্রিভেনশন এবং গণহত্যা প্রতিরোধের জন্য যে আইনটি প্রণয়ন করে, যেটা কিনা বাংলাদেশও বিশেষ করে বর্তমান সরকার এর আগের সময়ে অর্থাৎ ৯৬ পরে ৯৮ সনে সেটা সিক্রেটারি হিসেবে কাজ করেছিল। আমরা দীর্ঘ সময় আমাদের পক্ষ থেকে অর্থাৎ ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির পক্ষ থেকে ইউনেস্কো থেকে এবং জাতিসংঘকে একটা আবেদন জানাচ্ছিলাম যে ২৫শে মার্চকে যেন আন্তর্জাতিক যেন গণহত্যা প্রতিরোধ দিবস হিসাবে তারা ঘোষণা দেয়। এবং সেই দাবিটি সেই সময় ইউনেস্কো থেকে তারা বলেছিলেন, প্রধান বলেছিলেন যে এই দাবিটি আসতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। সেই সময় এটা ২০০৪ সনের ঘটনা। আমরা তৎকালীন যে সরকার ছিল তাদের কাছে আমরা দাবি জানাই এবং আমরা তৎকালীন সেই চিঠিপত্রের কপি দিই। আমার যতটুকু স্মৃতি বলে যে মিস্টার শমশের মবিন তখন ছিলেন পররাষ্ট্র মন্ত্রী সচিব, এবং সেই সময় তারা কিন্তু সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।
নেয়নি কেন সেটা জনগণের কাছে অতি স্পষ্ট, যে কেননা তাদের সাথে ৭১-এর যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী এবং অনাথের সাথে যারা জড়িত, দেশে এবং বিদেশে উভয় তাদের খুব ঘনিষ্ঠ ছিল এবং এটি বাস্তবতা, এবং সকলকে এটা বুঝতে হবে ও জানতে হবে এবং স্বীকার করতে হবে। যাই হোক, সেই বিষয়টি পরবর্তীতে এই সরকার আসার পরেও আমরা যখন এটি দেই, আমাদের যে মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিলেন তাজুল সাহেব, উনিও আপনার এটার ব্যাপারে একটা উদ্যোগ নেন এবং উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার একটা চিঠি দেন এবং আমার কাছে কিছু কাগজপত্র নথিপত্র চান। যে সেই সহযোগিতার পরেও আমার মনে হয় বিষয়টা বোধহয় বেশি দূর যায়নি এবং সেই ক্ষেত্রে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও যথেষ্ট পরিমাণ শক্তিশালী ভূমিকা ছিল না। তাছাড়া আপনি যেটা বললেন, জাতিসংঘের পক্ষ থেকেও একটা সেন্সিটিভিটির বিষয় আছে, হয়তো পাকিস্তান এটা নিয়ে শোরগোল করবে, এটা এত করবে ইত্যাদি। এই প্রেক্ষাপটে হয়তো ডিসেম্বর মাসে গণহত্যার প্রতিরোধ দিবসটি আপনার তারা পালন করতে যাচ্ছে এবং আপনার আনুষ্ঠানিকভাবে প্রতি বছর এই সময়ে এই দিনে হয়তো পালিত হবে। তো এই প্রেক্ষাপটে একটা কথা বলা প্রয়োজন যে বাংলাদেশের যে গণহত্যা, ১৯৭১-এর গণহত্যা, এই বিষয়টাকে আমরা হাইলাইট করবার জন্য ২৫শে মার্চটাকে আমরা বলেছি, যখন আমরা দেখেছি যে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্থানে, বিভিন্ন একাডেমিক আলোচনার মধ্যে কিংবা আপনার বিভিন্ন ওয়ার মিউজিয়ামে, যেমন ইম্পিরিয়াল ওয়ার মিউজিয়ামে একবার আমাকে যাওয়ার সুযোগ হয়েছিল বা তারা দাওয়াত করেছিল, সেখানে আমরা দেখলাম যে আমাদের যে গণহত্যা, ৭১-এর গণহত্যা, সেটা উপেক্ষিত এবং কোনো ছবিও নাই। সেই সময় তারা ছবি চেয়েছিল, কিছু ছবি পাঠানো হয়েছিল। এটি হলো, আমি বলব যে বাংলাদেশের গণহত্যার ব্যাপারে একটি আমি অতি ক্ষুদ্র চিত্র আমি তুলে ধরলাম। অর্থাৎ ৭১-এ বাংলাদেশে যে ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছিল, নির্বিচার হত্যা, যে গণহত্যা হয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল বা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অফ মার্ডার হয়েছিল, তার খুব কমই আন্তর্জাতিক মহলের কাছে আপনার সেটি তুলে ধরা হয়েছে বা তাদের জানা রয়েছে। যাই হোক, ডিসেম্বর মাসে যে বিজয়ের মাসে সেটি এই দিনটি যে ঘোষিত হয়েছে, সেটাও কিন্তু আমি বলবো যে আমরা সেই প্রেক্ষাপটে আমরা পুরো ডিসেম্বর মাস ব্যাপী আমরা ৭১-এর গণহত্যাকে স্মরণ করব, গণহত্যা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করব এবং তাদের অবদানকে স্মরণ করব, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুরু করছি যে ১৯৭১-এ যে ব্যাপক গণহত্যা হয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, এমন যে যুদ্ধাপরাধ হয়েছিল, তার তুলনা সারা পৃথিবীতে খুব কমই আছে। অর্থাৎ আমি বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে গণহত্যা হয়েছিল তার একটা আলাদা কিন্তু একটি আপনার ধরন ছিল। সেখানে আপনার বিশেষ করে ইহুদি জনগোষ্ঠীকে আপনার তাদেরকে ঝাড়ে মূলে নির্বংশ করার একটা প্ল্যান ছিল, যেটা কিনা আপনার জার্মান যে বাহিনী ছিল, গেস্টাপো বাহিনী এবং জার্মান যে আপনার যে হিটলারের বাহিনী, তাদের যে প্ল্যান ছিল, সেই প্ল্যানটা তারা সুচারুভাবে এক্সিকিউট করে। এটি সারা পৃথিবীর মানুষ জেনেছে নানাভাবে, কিন্তু ৭১-এ আমাদের জনগোষ্ঠীকে যে তারা পরিকল্পিতভাবে বাঙালিকে বাঙালি বলে হত্যা করেছে কিংবা হিন্দুকে হিন্দু বলে হত্যা করেছে, সেই বিষয়টি কিন্তু আন্তর্জাতিক মহলে স্পষ্ট নয়। এখানে বলা প্রয়োজন, সকল হত্যাই বা ব্যাপক হত্যা বা একাধিক লোকের হত্যা, সেটাই কিন্তু গণহত্যা নয়। অনেকের ধারণা যে অনেকগুলো লোককে একসাথে বুঝি হত্যা করলেই সেটি গণহত্যা হয়। অনেক সময় আমাদের রাজনৈতিক নেতারা উল্লেখ করেন যে অমুক জায়গায় অমুক স্থানে গণহত্যা হয়েছে কিংবা গণহত্যার মতন একটা অপরাধ হয়েছে, ৭১-এর অপরাধের সাথে তুলনা করেন। এই সমস্ত করে তারা গণহত্যা বিষয়টিকে এবং ৭১-এর যে ভয়াবহ অপরাধকে তারা খেলো করেন। আমার মনে হয় সে পথ থেকে তাদের ফিরে আসা উচিত। এবং এটা বলে আমি বলবো, যখন একটি জাতি, গোষ্ঠী, কোনো ধর্মীয় আপনার যারা সম্প্রদায়ভুক্ত কিংবা বিশেষ শ্রেণীকে যখন পরিকল্পিতভাবে নিধন করার চেষ্টা করা হয়, নিধন করা হয় বা নিধন করার পরিকল্পনা করা হয়, কিংবা তাদের জন্মের চাকা, অর্থাৎ তারা যাতে একটি জাতি গোষ্ঠী যাতে জন্ম না নেয় এমন পরিকল্পনা করা হয়, তখন সেটিকে বলা হয় গণহত্যা। কাজেই বাংলাদেশে যাদেরকে আপনার ৭১-এ হত্যা করা হয়েছিল তাদের সবাই কিন্তু গণহত্যার শিকার নয়। যে সমস্ত স্থানে হিন্দুকে হিন্দু বলে হত্যা করা হয়েছে আলাদাভাবে তাদেরকে পরিকল্পনার মাধ্যমে, সেটি কিন্তু গণহত্যা। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে ৭১-এ যে হঠাৎ করে পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপর উঠে হঠাৎ করে যুদ্ধ শুরু করেনি। তারা একটা দীর্ঘ পরিকল্পনার পরে, লিখিত পরিকল্পনার পরে
আপনার লারকানায় যে কনস্পিরেসি হয়েছে সেখানে, তারও আগে মিলিটারি কনস্পিরেসি, সকল কিছুর মাধ্যমে তারা আপনার সেই পরিকল্পনাটা এক্সিকিউট করবার জন্য এদেশের মানুষকে হঠাৎ করে তারা আক্রমণ করে এবং কোনো কোনো স্থানে তারা টার্গেট করে একটি বিশেষ গোষ্ঠীকে, হিন্দু সম্প্রদায়কে, কিংবা কোনো কোনো জায়গায় আপনার বাঙালিকে বাঙালি বলে তারা হত্যা করেছে, নিধন করেছে এবং আপনার নির্মূল করার চেষ্টা করা হয়েছে, সেটি গণহত্যা। আর ব্যাপক হারে যেখানে আবার মানুষকে নির্বিচার হত্যা করেছে, দ্যাটস ক্রাইমস এন্ড হিউম্যানিটি মার্ডার। আর যেখানে যুদ্ধে তার এক্সেস পাওয়ার ব্যবহার করে কিংবা যুদ্ধের যে সমস্ত নিয়ম কানুন আছে বা কোলাটারাল ড্যামেজ সৃষ্টি করে অথবা ইনহিউম্যান ট্রিটমেন্ট করে যেখানে হত্যা করেছে, সেটা হলো আপনার যুদ্ধাপরাধ। এটি হলো সংক্ষেপে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ। ধন্যবাদ। আসলে 1971 সম্পর্কে আমরা কিন্তু আন্তর্জাতিক মহলকে ঠিক সেইভাবে অবহিত এখনো পর্যন্ত করতে পারি। অবশ্যই আমি দেখেছি আমরা যখন কোনো মুক্তিযুদ্ধের ছবি নিয়ে কোনো আন্তর্জাতিক উৎসবে যাই, তখন সেখানে ছবির বিষয়বস্তু বোঝাতেই তাদেরকে অনেক সময় লেগে যায়, অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। তারা ঠিক জানে না 1971 কী হয়েছিল। সেটা একটা সমস্যা, কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে মনে হয় এখনো আমাদের মুক্তিযুদ্ধকে সেইভাবে নিয়ে যেতে পারিনি। তার কারণ একটি হলো যে আমাদের যে সমস্ত, প্রথম কথা হলো আমাদের দলিল কম, অর্থাৎ ঘটনা ভিত্তিক, ফ্যাক্টস ভিত্তিক দলিল খুব কম। আর আরেকটি বিষয় হলো সেগুলো ইংরেজি বা ভিন্ন ভাষায় আবার অনুদিত হয়েছে কম, এবং সেটি আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা প্রচার পরিবেশনা সেটা অনেক কম। এবং সেই সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু যেটি আপনি বলছেন এটি হলো বাস্তবতা। ধন্যবাদ। আমরা জানি যে 1971 সালে বাংলাদেশে সবচেয়ে বড় গণহত্যাটি হয়েছিল চুকনগরে, খুলনার চুকনগরে, যেখানে 4-5 ঘন্টার মধ্যে প্রায় 10 থেকে 12,000 মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। 10,000, কেউ কেউ বলেন 12,000। তো খুবই নৃশংস একটি গণহত্যা হয়েছিল চুকনগরে। সেই চুকনগর গণহত্যায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন সুন্দরী বালা। আমরা অত্যন্ত আনন্দিত আজকে তাকে পেয়ে, যে উনি বেঁচে গিয়েছিলেন। সেই খুবই অল্প কিছু মানুষ হয়তো বেঁচে গিয়েছিলেন, তার মধ্যে তিনি একজন। এবং তিনি 6 মাসের শিশু ছিলেন তখন। তার মাকে মেরে ফেলা হয়েছিল, মা বাবা সবাইকেই মেরে ফেলা হয়েছিল। তিনি মার বুকের দুধ খাচ্ছিলেন তখনও, এবং তাকে একজন উদ্ধার করে, একজন মুসলমান তাকে উদ্ধার করেন। এবং পরবর্তীকালে যখন তিনি তার মার কপালে সিঁদুর দেখে বুঝতে পারেন হিন্দু সম্প্রদায়ের, তখন একটা হিন্দু দম্পতির কাছে তাকে দিয়ে দেন, সেখানেই তিনি বেড়ে ওঠেন। তা আমরা সেই সুন্দরী বালার কথা শুনবো আজকে, কিন্তু তার আগে একজন দর্শক আছেন আমাদের সৌদি আরব থেকে, সেই দর্শকের ফোনটা নিয়ে আমরা আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম, বলছিলাম বলুন। দীর্ঘ 9 মাস, 1971 দীর্ঘ 9 মাস স্বাধীনতা যুদ্ধ আমরা পেয়েছি, কিন্তু সারা দুনিয়ার ভিতরে বিভিন্ন দেশে স্বাধীনতা যুদ্ধ হয়, কিন্তু 9 মাসে স্বাধীনতা পেয়েছি, কিন্তু যেভাবে গণহত্যা বাংলাদেশ হয়েছে এবং যুদ্ধবাদ হয়েছে সেটা দুনিয়াতে কোথাও হয়নি। আমরা দীর্ঘ 46 বছর পর এই যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় আনতে পেরেছি, কিন্তু আজকে পাকিস্তান যেভাবে ভূমিকা রাখছে এবং যুদ্ধ এসে যে গণহত্যা করেছে, আজকে তারা তো আমাদের মাঝে নাই, আমরা স্বাধীনতা ভোগ করতেছি, কিন্তু আমরা তাদেরকে বিচার আওতা এবং তাদের আত্মীয় স্বজনকে আমরা কি দিতে পেরেছি? যারা পরিচিতিতে আমি আপনাদের এই উপস্থিত সবাইয়ের কাছে আমার প্রশ্ন, এদের বাকি যারা আছে এদেরকে যুদ্ধ অপরাধের বা গণহত্যার মামলা এদেরকে আইনের আওতা আনিয়ে এদেরকে কঠোর বিচার করে দুনিয়ার ইতিহাসে যে একটা রেকর্ড সৃষ্টি করতে পারবে কিনা সরকার এবং আপনাদের প্রতি আমার আহ্বান। ধন্যবাদ। আমি মফিদুল ভাইয়ের কাছে পরে এই প্রশ্নটা নিয়ে আসবো। আমরা তার আগে সুন্দরী বালার কথা শুনি। আমরা শুনলাম আপনার বেঁচে যাওয়ার কথা 1971 সালে। আপনার নিশ্চয়ই স্মৃতিতে কিছুই মনে নেই, খুবই ছোট ছিলেন আপনি। পরবর্তীকালে যখন বড় হলেন তখন তো আপনি আস্তে আস্তে বুঝতে পারলেন ঘটনাগুলো। আপনার সেই অভিজ্ঞতাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। 1971 সালে 20 মে মাস গণহত্যা হয়েছিল চুকনগর পাতখোলার বিলে। 10,000 লাশ মারা গেছিল। সেই আমার মার বুকের পরে আমি দুধ খাচ্ছিলাম, শিশু বাচ্চা 6 মাস বয়স। তখন ইরশাদ আলীর বাবা প্রথম গুলিতে মারা যায়, মানে প্রথম গুলিতে ইরশাদের বাবা মারা যায়। গেলে ওর বাবারে খোঁজ দিয়ে এসে দেখে
যে আমি আমার মার বুকের ভরা দুধ খাচ্ছি। ওখানতে তুলে নিয়ে এক হিন্দুর কাছে দিল যে মেয়েটা নিয়ে তুমি মানুষ করো, আমার তো এখন সময় নেই। এখন সেইভাবে আমার সেই পালিত বাবার কাছে মানে তার কাছে দিলে, দিয়ে আমি তো তখন ছোটো তো কিছু বুঝিনি। যখন 5-7 বছর বয়স তখন আমার মা বাবা দেখার প্রয়োজন হয়, মা কেটে বাবা কেটে তো ছেলেমেয়েরা তো দেখতে চায়। তখন আমি বলতাম যে আমার মা কোথায়, পাড়ার লোকে বলতো যে তোর তোমার মা না তো তোমার মানে মানুষ করতেছে পালিত মা বাবা। তো পালিত মা বাবা কেমন হয়, তাহলে 71 সালে এগুলি হয়েছিল, তোমার মা বাবা সব এই জায়গায় মারা গেছে, কেউ বাঁচি নেই। তাই এক চাচা আইনি আমাকে কাছে দিয়ে গেছে, আমরা তোমার মানুষ করতেছে। মা এত আমি এই এখনই মা মাতা পিতা সবই হারা, তাহলে তোমরা আমার মা না, তাহলে আমার মা পালিত মা। তোমার নিজের মা বাবা সব তারা মারা গেছে, তোমার আত্মীয় স্বজন যারা ছিল মোটামুটি সব এই জায়গায় মারা গেছে, কেউ বাঁচি নেই। তখন শুনি আমার খুব খারাপ লাগতে লাগলো যে কি। তারপরে পরপর শুনতে শুনতে শুনলাম যে 10,000 মানুষ ওই জায়গায় মারা গেছে, লাশের পরে লাশ। তখন মনে করেন ওই সময় যদি শিয়াল কুকুরে যদি খাইয়ে যেত তাহলে তো আমারও পেত না। সকাল 10টার সময় এই ঘটনা হয়েছে, আর সেই ইরশাদ পাতি পাতি মনে করো পাইয়েছে বিকেল 4টে 4:30 সময়। সেই পর্যন্ত আমি আমার মার বুকের দুধ খাচ্ছি, মরা মার কি দুধ থাকে, তাই আমি স্তনমুখী দিয়ে আমি রয়েছি। এলি কত বড় একটা আমার জীবনের একটা ইতিহাস ধরে আছে এই বাংলাদেশ স্বাধীনতার পরেতে, যে আমি যে কষ্টে এই শুনি আর আমার খুব কষ্ট লাগে, খুবই কষ্ট পাই আমি। কিন্তু আমি বলতে পারিনি, বলতে গেলে আমার কষ্ট লাগে যে আমার মাতা পিতাকে আমি তো পরিচয় দিতে পারিনি, আমার আত্মস্বজনকে আমি পরিচয় দিতে পারিনি। তা আমি কীভাবে এই দুনিয়াটা আমি কিভাবে ঘুরে, তাহলে আমারই নিয়ে সমালোচনা প্রচার সারা বিশ্ব বাংলাদেশে তো আমারই নিয়ে প্রচারটা হয় যে 10,000 লাশের মধ্যে একটা শিশু বাচ্চা পাওয়া গেছে। বিষয়টা কি অনেক চিন্তা করার বিষয়। আমি সেই ধরে আমি সেই ছোটোবেলাতে চিন্তা করতে করতে আমি এই পর্যন্ত যে আমি সবার কাছে আমি আবেদন জানাই যে আমার তো মাতা পিতা কেউ নেই, আত্মস্বজন কেউ নেই, আমি কোথাও কারো পাইনি। অনেক কষ্টে মানুষ হয়েছি, লালন পালন করেছে, তারা করে বিয়ে থা দেশে এক বৃদ্ধ ছেলের সাথে দিছিল। তিনি 2 বছর মারা গেছে, তাদের সাথে এসে আমার 2 সন্তান হয়েছে। তাদের আমি পড়াশোনা করাতে পারিনি, অল্প বেশি করেছি, সম্পূর্ণ করাতে পারিনি। আমি মাঠের কাজকর্ম করি, সংসার চালাই। মানে আমার যে কিডনির সমস্যা, আমি ততটা কাজ করতে পারিনি, আমার খুবই সমস্যা, মানে হাত পা ব্যথা জ্বালা যন্ত্রণা করে, মাজার মধ্যে কাজ করতে পারিনি। তার মধ্যে দিয়ে এই ভাটায় কাজ করতেছি 2 বছর, বাড়ি ছাড়া আমার বাড়ি কেউ থাকতে দেয় না, মানে পরের জায়গায় থাকে, সেই সতিনী ছেলেমেয়ে তারা কষ্ট দেয়। আমি এই জন্য বাড়িতে চলে আসি। এই 2 বছর কুইর ভাটায় কাজ করতেছি, আমি আর কোথাও কোনো জায়গায় ধরাছাড়া পাইনি। আমি বাড়ির থেকে চলে গেছি 2 বছর, যে এই ভাটায় কাজ করি। সেদিনকে লাখে ভাই স্যার যাইয়ে আমার পাইয়ে ওখানতে আমার নিয়ে আসি। আমার আজকে মঞ্চে যে কথা বলার সাধ্য আমি তো পারিনি, জানিনি, শুনিনি, কারণ আমি তো ওই সময় কোনো লেখাপড়া আমি করতে পারিনি, আমার করায়নি। আমি তো তত বুদ্ধি জ্ঞানও না, কীভাবে আমি পরিচালনায় উঠবো। মাতা পিতা যদি না থাকে তাহলে সেই শিশু কেমন করে গড়ে ওঠে। পরে আশ্রয় যেটুকুনি গড়েছি সেইটুকুনি আমি এইভাবে নিয়ে চলাফেরা করি। এবার ওখানতে আনি, সেদিনকে অফিসার আমার 1,000 টাকা দিয়েছে, তারপরে আমার একটা এই চাকরি দিয়েছে, যে আমি খুব খুশি যে এই সরকার যদি আরও আগের থেকে যদি মানে প্রকাশ করতো কি উজ্জ্বলিত করতো, তাহলে আমার দশায় এরকম থাকতো না, আমি আরও একটু উন্নতি করে উঠতে পারতাম। আপনাকে আমরা যতটুকু জানি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী তিনি নিয়ে আসেন, এবং আজকে সন্ধ্যায় আপনি শিল্পকলা একাডেমিতে একটা অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন, প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে, এবং আপনার একটা চাকরির ব্যবস্থাও মানে হয়েছে শিল্পকলা একাডেমিতে। এবং যতটুকু আমি জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বিষয়টা অবহিত আছেন,
এবং তিনিও যথেষ্ট এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যাতে আপনার চাকরিটা হয়। তো আমার মনে হয় যে আপনার হয়তো যেহেতু একটা সরকারি চাকরি আপনার হয়েছে, আপনার হয়তো আগামী দিনগুলো আর এত কষ্টে কাটবে না। আমরা আবার পরে হয়তো আপনার কথা শুনবো। আমাদের সাথে আরেকজন দর্শক ফোনে আছেন, তারপরে মফিদুল ভাই আপনার কাছে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম রহমতুল্লাহ ভুইয়া। হ্যাঁ, ভৈরব কালিকা প্রসাদ থেকে বলছি। হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধা। জি বলুন। জি, 71 মুক্তিযুদ্ধে 195 জন পাকিস্তানি সেনা যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছিল তা পাকিস্তান নিজেও স্বীকার করেছিল এবং সেই অপরাধের বিচার করার কথা করেছিল। পরবর্তীতে সেই অঙ্গীকার থেকে সরে এসেছে এবং আজ পর্যন্ত সে বিচার পাকিস্তান করে নাই। ওয়ার ক্রাইম ফাইন্ডিং কমিটির চেয়ারম্যান হিসাবে মাননীয় চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন, সে বিচার করতে আপনাদের ভূমিকা কি? ধন্যবাদ। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে এই প্রশ্নটার উত্তর নিয়ে। তার আগে আমি একটু মফিদুল ভাইয়ের কাছে যাচ্ছি। মফিদুল ভাই, যে এর আগের দর্শক যে প্রশ্নটা করেছেন যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, এত বছর পরে হলেও সেটা করা সম্ভব হচ্ছে এবং বেশ কিছু চিহ্নিত যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড বিচারের রায় অলরেডি কার্যকর হয়েছে, যেটা অবশ্যই মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষভাবে ধন্যবাদ, পুরো জাতির কাছে কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, যে এটা আমরা যেটা মানে ধারণাও করতে পারিনি সেটি কিন্তু হচ্ছে। তারপরেও আরও অনেক দূর যেতে হবে আমাদের, বিশেষ করে পাকিস্তানের যে ভূমিকা। এখনও পাকিস্তান যে কিছুদিন আগেও একটা বিবৃতি দিয়ে বলল যে 71-এ বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি, এবং দাবি উঠেছে কিন্তু যে পাকিস্তানি যে 195 জন যে সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যুদ্ধাপরাধের, যেমন যাদেরকে পাকিস্তান বিচার করবে বলে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিল, তাদের বিচার করেনি। তাদের বিচারও আমাদের আইনে করারও কিন্তু একটা সম্প্রতি একটা মানে চেষ্টা চলছে, বা অনেকেই বলছেন যে এটা করা সম্ভব। আপনি এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। দেখুন, আমার মনে হয় যে কনটেক্সটটা একটু আমাদের খেয়াল রাখা উচিত। 1948 সালে জেনোসাইড কনভেনশন হলো 9ই ডিসেম্বর, যে কারণে এই দিনটি আজকে জাতিসংঘ স্বীকৃতি দিল গণহত্যা প্রতিরোধ দিবস হিসাবে। আর তারপরে কিন্তু এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কিন্তু 1992 সালের আগে বিশ্ব সমাজ করতে পারেনি। অনেকে বলে এটা 50 ইয়ার্স অফ সাইলেন্স। 50 ইয়ার্স বলে কারণ 1998 সালে রোম স্ট্যাটিউট গৃহীত হলো, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হবে, আর 2002 সালে এই স্ট্যাটিউটটা র্যাটিফাইড হলো। অর্থাৎ 2002 সাল থেকে আন্তর্জাতিকভাবে বিচার শুরু হলো। তার আগে কিছু কিছু যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা, ফর ফর্মার যুগোস্লাভিয়া, এইগুলো শুরু হলো 1992 সাল থেকে। 1971 সালটা কিন্তু বিশ্ব সমাজের জন্য একটা অন্ধকার সময়, আমরা যখন আমাদের গণহত্যাটা হলো, এবং এই গণহত্যাটার সঙ্গে যোগসাজশ ছিল কিন্তু পশ্চিমী দেশসমূহের, এবং চীন একটা বড় সমর্থনে দাঁড়িয়েছিল। ফলে চীন তখন জাতিসংঘের সদস্য হলো, এবং বাংলাদেশ কিন্তু জাতিসংঘে ঢোকার দরজা বাংলাদেশের জন্য বন্ধ করে রাখা হলো নানা রকমভাবে। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সমস্ত শর্ত পূরণ করেছে, প্রায় 100-এর উপর দেশ কিন্তু 1973 সালের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু জাতিসংঘ দেয়নি। এবং মূল চাপটা হচ্ছে যে 195 জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিতে হবে, যেটা বাংলাদেশ কখনো সম্মত হয়নি। এবং যখন বিশ্ব সমাজ কিছু করতে পারেনি, তখন 1973 সালে আমরা আইনটা প্রণয়ন করলাম, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, একটা যুগান্তকারী আইন। এবং গণহত্যার বিচারের জন্য বলা হয় প্রথম লিগ্যাল ডকুমেন্ট। কনভেনশন তো হচ্ছে ডিক্লারেশন অফ ইন্টেন্ট, আর আইনটা হচ্ছে কিভাবে ওই ইন্টেন্টটাকে বাস্তবায়িত করা হবে। ফলে বঙ্গবন্ধু কিন্তু একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, এবং এই আইনটার সূত্রেই কিন্তু আজকে এই বিচারগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই বিচারটা যে এমন না যে গ্রেপ্তার করে আইন প্রণয়ন করা হয়েছে, আইনটা 73 সালেই প্রণীত হয়েছে। তারা আইনের বাইরে চলে গিয়েছিল। বঙ্গবন্ধু হত্যার পরে যে জাতির উপর যে অন্ধকার নেমে চাপিয়ে দেওয়া হলো, তখন আর এই বিচারের প্রশ্নটা ছিল না। যারা অপরাধী তারা তো সরকারের অংশীদার হয়ে গেল। এরকম একটা জায়গা থেকে বাংলাদেশ যে পরিবর্তনটা করে আনলো, করে এখন যারা দেশীয় সহযোগী তাদের বিচারটা একে একে সম্পন্ন হচ্ছে। এখন অবশ্যই একটা নৈতিক প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন যে
পাকিস্তানি যুদ্ধ অপরাধীদের কি হবে। এবং আপনি দেখবেন যে জেনোসাইড কনভেনশনে পাকিস্তান একটা সিগনেটরি 1948-এর, ফলে সে কিন্তু কমিটেড। আর জেনোসাইড যখন হয়, যে নৃশংসতার কথা ডক্টর এম এ হাসান বললেন, এইরকম চরম নৃশংসতা কিন্তু ইতিহাসে সচরাচর দেখা যায় না। এবং এই নৃশংসতা যারা করে তাদের কোনো ক্ষমা নাই। বাংলাদেশ যখন তাদেরকে সমর্পণ করলো, তখন কিন্তু অ্যাক্ট অফ ক্লেমেন্সি যেটা বলা হয়, সেটা হচ্ছে বিচারটা বাংলাদেশ তার মাটিতে না করে পাকিস্তানের উপরে, পাকিস্তানি দায়টা নিতে স্বীকৃত হলো, পাকিস্তানের হাতে দেয়া হলো। আর আন্তর্জাতিক অপরাধের বিচার কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। আপনার রুয়ান্ডার বিচার কিন্তু হচ্ছে তানজানিয়াতে, আইসিটিওয়াই বিচারটা হচ্ছিল হেগে। ফলে এই অপরাধটা বিশ্ব সভ্যতার বিরুদ্ধে অপরাধ, এবং এই বিচারটা ফলে নৈতিকভাবে বাংলাদেশ যখন এটা দিয়ে দিল, তখন বাংলাদেশ কিন্তু বিচারের অধিকারটা বা বিচার যে হবে না সেই কথাটা বলেনি, বিচারটা পাকিস্তান করবে, এই প্রতিশ্রুতিটা সেখানে ছিল। এখন এই যে খুবই এটা একটা মানে চমৎকার দিক যেটা ডক্টর হাসান বলেন, যে এই ডিসেম্বর মাসের 9 তারিখটাই কিন্তু এই গণহত্যা স্মরণ এবং প্রতিরোধ দিবস জাতিসংঘ ঘোষণা করলো। এবং 11ই সেপ্টেম্বর 2015 সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হলো। তার মানে পাকিস্তান কিন্তু এই সিদ্ধান্তেরও অংশীদার। এবং এই সিদ্ধান্তে কিন্তু বলা হয়েছে যে ইম্পিউনিটি কখনো দেয়া যাবে না। যদি আমাকে জেনোসাইড প্রিভেনশন করতে হয়, তাহলে আমাকে অবশ্যই এন্ড অফ ইম্পিউনিটি করতে হবে। পাকিস্তান কিন্তু সেখানেও অংশীদার। ফলে আন্তর্জাতিকভাবে কিন্তু সেই 1948 থেকে এই 2015 পর্যন্ত পাকিস্তান বিশ্ব সমাজের কাছে দায়বদ্ধ। আর গণহত্যার ক্ষেত্রে তো গোটা মানব সভ্যতাই এই কথাটা বলছে। আজকে গণহত্যার দিবসের যে বাণী, সেখানেও অ্যাডামা ডিয়েং এই কথাটাই বলেছেন যে স্মৃতি আমাদেরকে অনেক কর্তব্যের দিকে নিয়ে যায়, আর সেইখানে এই দায়বদ্ধতা মোচন করতে হবে। ফলে আজকে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে খুব সজোরে এই দাবিটি উত্থাপিত হওয়া উচিত। এবং প্রতিটি গণহত্যার, যেটা ডক্টর হাসান বলেন, ডকুমেন্টেশন হওয়া, তার প্যাটার্ন অফ কিলিং কী ছিল, অ্যাট্রোসিটিজের এইমটা কী ছিল, চুকনগরে কী হয়েছিল, নারী পুরুষ নির্বিশেষে সকলে কিন্তু হত্যার টার্গেট হয়েছিল। এবং সুন্দরীবালা একজন সার্ভাইভার। কীরকম পরম দুর্ভাগ্য তার, যদি আমি বলি তার বেঁচে যাওয়াটাও একটা দুর্ভাগ্যেরই একটা। এবং গণহত্যার ভিকটিম যখন বলা হয়, গণহত্যার এরা হচ্ছে জলজ্যান্ত এবং জীবিত ভিকটিম। এবং এই ট্রমা তো তার, তিনি যে বললেন, এই ট্রমার বাইরে তো তিনি যেতে পারছেন না। ফলে আমাদের কি হবে, আমাদের এই ডেটা যখন ডিক্লেয়ার করা হয়েছে, তখন কিন্তু জাতিসংঘ বলেছে যে ডে অফ কমেমোরেশন অ্যান্ড ডিগনিটি অফ দ্য ভিকটিমস। ফলে জাতিসংঘ কিন্তু ক্রমান্বয়ে অনেক অগ্রগতি অর্জন করছে। ফলে আমাকে এখন একটা গ্লোবাল অ্যালায়েন্স তৈরি করতে হবে, এবং সমস্ত সভ্য দেশের দিক থেকে পাকিস্তানের প্রতি দাবি এবং ধিক্কার উচ্চারিত হওয়া দরকার। রাষ্ট্র হয়তো কোনো এক পর্যায়ে গিয়ে নিশ্চয়ই তাকে করতে হবে, কিন্তু সামাজিকভাবে আমাদের একটা আন্তর্জাতিক এখন একটা ক্যাম্পেইন আমাদের লঞ্চ করতে হবে। এবং 9ই ডিসেম্বরটা আমাদের এই ক্যাম্পেইনের, আমার মনে হয় যে একটা সূচনা দিবস হতে পারে, এবং এই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে হবে। এবং সেইখানে আমরা অবশ্যই বলবো যে গণহত্যার কোনো দায় মুক্তি নেই, সভ্যতাই এটা বলে দিচ্ছে। আর যদি দায় মুক্তি না থাকে, তাহলে সে যেখানেই থাকুক পৃথিবীর, যেমন পিনোশেকে তাড়া করেছিল স্পেনে, তারপরে ইংল্যান্ডে, তারপরে তো তাকে ফিরে যেতে হলো চিলিতে, এবং সে পার্লামেন্টে দায় মুক্তি নিয়েছিল, সেটাও কার্যকর হয়নি। তো আরেকটা হচ্ছে কেবল 195 নয়, এখানে কিন্তু আমাদের এই কথাটা এখন তুলতে হবে যে 195 হচ্ছে যারা এখানে সারেন্ডার করেছিল তাদের মধ্যে যারা যুদ্ধ অপরাধী, কিন্তু যারা পিন্ডিতে বসে এই ষড়যন্ত্র এবং পুরো পরিকল্পনা করেছে তারাও কিন্তু মূল অপরাধীদের অংশীদার। ফলে গোটা ছবিটা আমাদের আজকে আরো পরিষ্কার করে তুলতে হবে যে এই অপারেশন সার্চ লাইট, যেটা একটা টার্গেটেড কিলিং সূচনা করলো, এবং যেটা বলা হলো যে এক রাত্রে প্রায় 1 লক্ষ মানুষকে হত্যা করা হলো, এবং তারা ভেবেছিল রক্তগঙ্গা বইয়ে দিয়ে তারা বাঙালিকে চিরতরে দমন করে ফেলবে, সেই জাতি রুখে দাঁড়ালো, এবং এই গণহত্যা অব্যাহত থাকলো। 14ই ডিসেম্বর আরেকটা মানব সভ্যতার ইতিহাসে বর্বরতার একটা ভয়ঙ্কর উদাহরণ। তো এই অপরাধীদের তো গোটা মানব সভ্যতা কোনোভাবেই পার পেতে দিতে পারে না। তো আমার মনে হয় যে প্রশ্নগুলো এসেছে অত্যন্ত সঙ্গত প্রশ্ন। তারা উইটনেস, তারা ভিকটিম, তারা ইতিহাসের প্রত্যক্ষ করেছে, এবং তারা প্রত্যেকেই অন্তরে এই ন্যায় বিচারের তাগিদ বহন করছে, কোনো প্রতিহিংসার তাগিদ নয়। তাহলে এই পাকিস্তানি প্রিজনার অফ ওয়াররা ফিরে যেতে পারতো না। তো বাংলাদেশ আজকে সভ্য সমাজে একটা উদাহরণ তৈরি করছে, এবং 40 বছর পরে হলেও
যারা এখানে যারা প্রধান হোতা ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করছে, আর আদালতেই কিন্তু উঠে আসতেছে যে ষড়যন্ত্রটা কিভাবে হয়েছিল, তার বড় পটভূমি কী ছিল। ফলে এই দাবিটা কিন্তু আজকে যে দুজন তাদের অভিমত জানালেন টেলিফোনে, তারা হচ্ছে এই বাংলাদেশের একটা সর্বনাগরিকের দাবির একটা প্রতিফলন, আর এটাকে বিশ্ব সমাজের দাবি হিসাবে আমাদের রূপান্তর করতে হবে। ধন্যবাদ ডক্টর হাসান। আবার আপনার কাছে আসি। মানে আমরা যদি বিশ্ব সমাজে আমাদের ৭১-এর গণহত্যাকে আরও কার্যকরভাবে তুলে ধরতে চাই এবং কি হয়েছিল ৭১-এ সেটি যদি সত্যিকারের অর্থে বিশ্ববাসীকে জানাতে চাই, তাহলে এর কী করণীয় আছে আমাদের আপনার মনে হয়? দেখুন, আপনার প্রশ্নের শুরুটা করি আমাদের পাশে যে উপস্থিত যে সুন্দরীবালাকে দিয়ে। ২০০০ সনে জনাব এরশাদ আলীর সাথে আমাদের দেখা হয়, তখন আমরা তাকে প্রথম আমরা রেকর্ড করি। আমার আজকে আনন্দের দিন, বেদনার দিন যে তার সাথে আজকে আমার দেখা হলো। এরকম অসংখ্য কাহিনী রয়েছে। যেমন ধরুন, আমরা সেই চুকনগরে আমরা একজনের ব্যথার কথা জানলাম, বেদনার কথা জানলাম, কিন্তু ওই দিন চুকনগরে যারা উপস্থিত ছিল, যারা প্রত্যক্ষ করেছে, তারা জানিয়েছে আমাদেরকে বালতি বালতি করে শুধু তারা মানুষের দাঁত ফেলে দিয়েছে ওই গণহত্যার ভূমি থেকে। তাহলে চিন্তা করুন, যদি বালতি বালতি কয়েক বালতি যদি আপনার শুধু দাঁত ফেলে, কত লোক সেখানে আপনার সেদিন শহীদ হয়েছিল। এই বিষয়টা যেভাবে অনুপুঙ্খভাবে তুলে আনা উচিত, সেই কাজটি কিন্তু আমাদের হয়নি। সেদিন চুকনগরে যে ঘটনাটা ঘটেছিল, খুলনার দিক থেকে, বাগেরহাটের দিক থেকে এবং আশেপাশে অনেকগুলো দিক থেকে সবাই আপনার তখন তারা সীমান্তর ওদিকে যাচ্ছিল, মাঝখানে তারা একটা জায়গায় জড়ো হয়েছিল এবং সেই সময় তাদেরকে স্থানীয় কয়েকজন রাজাকার মিলে পাকিস্তানিদের খবর দেয় এবং তাদেরকে মিলে তাদের হত্যা করা হয়, নির্বিচারে হত্যা করা হয়। এবং বিশেষ করে তাদের বড় একটা ছিল যে তাদের অধিকাংশ ছিল আপনি হিন্দু সম্প্রদায়ের। তেমনি আমাদের এখানে কেসগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ আমরা যখন বাইরে যখন কথা বলবো, বাইরে যখন ডকুমেন্টেশন যখন প্রেজেন্ট করবো, তখন যেন আমরা খুব স্পেসিফিক হতে পারি। বুরুঙ্গা যেমন একটা, সিলেটের বুরুঙ্গাতে আপনার যখন সেদিন আপনার 46 জন প্লাস যাদেরকে আপনার সেদিন আপনার হত্যা করা হয় কেরোসিন দিয়ে পুড়িয়ে, আপনার টার্গেট করে শুধু হিন্দুদেরকে আলাদা করে, শিক্ষককে আপনার মনে করেন আলাদা করে, একদম তাদের সার্ভাইভার রয়েছেন যাদের আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম সেই 2099। তাই সেটি যেমন একটা ক্লাসিক্যাল কেস অফ জেনোসাইড, তেমনি জেনোসাইডের কেসগুলোকে অতিরঞ্জন না করে, আবার তাকে আন্ডারএস্টিমেট না করে, ফ্যাক্ট ভিত্তিক সেটাকে প্লেস করতে হবে। কোনো গণহত্যাকে আপনার প্রমাণ করতে হলে, আমার সাথে একবার প্রফেসর ভ্যানেজি গ্লাসগো ইউনিভার্সিটি যে ফরেন্সিক এক্সামিনেশন করেন সারা পৃথিবীর যিনি 1 নম্বর ব্যক্তি, এবং ভারতের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তার দুজনেরই যে প্রধান, দুজনের সাথে কথা হয়েছিল, তারা দুজনই একটা কথা বলেছিল যে এর একটি ফরেন্সিক রিপোর্ট প্লেস করা দরকার। কেন কোনো গণহত্যা যখন আপনার প্রমাণ করতে হবে, তখন সেক্ষেত্রে কিন্তু শুধু ইন্টেনশন এবং যে মেথোডোলজিকে গণহত্যা তাদেরকে আপনার মনে করা হয়েছে সেগুলো কিন্তু প্রমাণ করতে হয়, এবং সেই প্রমাণের কাজটা কিন্তু সব বায়বীয় নয়, সেটা কিন্তু একটি কেস সাজানোর মতো করে সুন্দর করে আপনার প্রমাণ করতে হয়, এবং সেটা এখনও সময় আছে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। এবং সেটি আপনার সারা পৃথিবীতে আপনার এখন যে মিডিয়া আপনার দ্রুত প্রকাশিত হচ্ছে, ছবি সহ, ভিডিও সহ, সেগুলো সহ আমরা সেটা প্লেস করতে পারি। তার মধ্যে তো আপনারা আপনার এই সমস্ত বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে সেটা প্লেস করছেন। একটা কথা আমার বলা প্রয়োজন যে গণহত্যার কেন এই গণহত্যার বিষয়টি জানানো প্রয়োজন, সেটা আমাদের জনগণকে জানতে হবে। সেটা হলো মানুষের জীবনের অধিকার এবং জীবনের যে মর্যাদা, সেটার উপর আঘাতকে সবচেয়ে বড় আঘাত বলে জেনে, এবং এই গণহত্যার বিচারের সাথে মানুষের শান্তিটি সম্পর্কিত করে ইম্পিউনিটিকে ডিনাই করা হয়েছে এবং কোনো অ্যামনেস্টি দেওয়া হয়নি। এই কারণেই ওই পাকিস্তানি যারা সেনা ছিল, যেটা এই আলোচিত হলো, যে তাদের সংখ্যাটা কোনো ফ্যাক্টর 195 জন অন গ্রাউন্ড আমরা যাদেরকে পেয়েছি, অর্থাৎ প্রথম শুরুতে যে 1500 জনের জন্য আমরা বিচার করতে চেয়েছিলাম, সেটা 1500 হোক, তার বেশি হোক বা তার কম হোক, যাদের বিরুদ্ধে আমাদের তথ্য প্রমাণ রয়েছে, তাদের তথ্য প্রমাণগুলো ছবিসহ যতটুকু সম্ভব আমরা বিভিন্ন মিডিয়াতে দিই এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অত্যন্ত সাহসিকতার সাথে এবং সেটিকে অত্যন্ত বৈজ্ঞানিকভাবে আমাদের প্লেস করা প্রয়োজন। একটি দাবি নিয়ে, সেটা হলো আমরা আমাদের দেশীয় দালালদের বিচার প্রায় শেষ করে আনছি,
আরও অনেকের হয়তো বিচার হবে, সবার বিচার হয়তো সম্ভব হবে না, কিন্তু মুখ্য অপরাধী যে পাকিস্তানি যে সেনা অফিসাররা ছিল, যার পরিকল্পনার সাথে জড়িত ছিল, এবং যারা অন্যান্য যারা ছিলেন, যেমন মেজর নাদের পারভেজ ছিল, লেফটেন্যান্ট কর্নেল তাজ ছিল, ব্রিগেডিয়ার বশির ছিলেন ঢাকায়, তারপর আপনার ফরমান আলী ছিল, যাদের আমাদের হাতে শক্ত প্রমাণ রয়েছে, তাদের বিষয়গুলো আমাদেরকে প্লেস করতে হবে। এ বিষয়ে আমি সরকারের সহযোগিতা চাই, এবং আমাদেরকে যে কোনো মূল্যে জাতির মর্যাদার জন্য ইন অ্যাবসেন্সিয়া হলেও এই পাকিস্তানের বিচার করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সময় খুব সংক্ষিপ্ত। মফিদুল ভাই, আপনার কাছে আসবো। আপনি মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন ট্রাস্টি। আপনি কি আমাদের একটু সংক্ষেপে বলবেন যে মুক্তিযুদ্ধ জাদুঘরে আপনারা গণহত্যার কি স্মারকগুলো সংগ্রহ করছিলেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই গণহত্যা, কি বিভৎস গণহত্যা হয়েছিল 1971-এ, সেটা বুঝতে পারে? দেখুন, মুক্তিযুদ্ধ জাদুঘরে যেই স্মারক আছে সেটা কিন্তু সব মানুষ উপহার দিয়েছে বা মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে এখানে প্রদান করেছে, এবং ঠিক তেমনিভাবেই কিন্তু দুটো গণহত্যার কিলিং সাইট যদি বলি, মুসলিম বাজার এবং এই যেটা জল্লাদখানা বদ্ধভূমি, যেটা মিরপুরে, সেখানে কিন্তু যখন ওই যে মুসলিম বাজারে মসজিদটাকে সম্প্রসারণ করার চেষ্টা হলো, তখন এই হাড়গোড়গুলো বেরিয়ে আসতে শুরু করলো, এবং ডক্টর হাসান তখন খুবই দিনরাত থেকে ওখানে কাজ করেছেন এবং একটা ফরেন্সিক স্টাডি করারও চেষ্টা করেছেন। আর ফরেন্সিক স্টাডিতে অনেক বিশাল একটা আয়োজন লাগে, তো সমস্ত আয়োজন তখন আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে যোগাযোগ হয়েছিল। ডক্টর হাগল্যান্ড এসেছিলেন, যিনি বসনিয়াতে ফরেন্সিক স্টাডি করেছেন, এবং এই সমস্ত কাজের মধ্যে দিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশের গণহত্যার সঙ্গে আন্তর্জাতিক যে সম্প্রদায় যারা এইসব বিষয়ে কাজ করছেন, তাদের কিন্তু একটা যোগাযোগ প্রতিষ্ঠা হয়েছে। এবং মুক্তিযুদ্ধ জাদুঘর যে সেন্টার ফর দ্য স্টাডি অফ জেনোসাইড অ্যান্ড জাস্টিস করেছে, তারা চেষ্টা করছে এর মাধ্যমে আমাদের দেশের গণহত্যা বিষয়ে গবেষণা করা, এবং নতুন প্রজন্মের গবেষক এবং বিশ্লেষক এখান থেকে বেরিয়ে আসুক। আর ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স, তাদের সঙ্গেও আমরা একটা যোগসূত্র প্রতিষ্ঠা করেছি, এবং আজকে কিন্তু এটা বলা যায় যে বাংলাদেশের এই বিচার এবং গণহত্যা নিয়ে বাইরে পাকিস্তান একটা ক্যাম্পেইন করছে, লবি করছে, জামাত একটা বড় লবি করছে, কিছু কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেই ফাঁদে পা দিচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু এটা ক্রমাগতই স্বীকৃতি অর্জন করছে। এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্সের যারা অগ্রণী ব্যক্তিত্ব, তারা কিন্তু নানাভাবে এই গবেষণার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, এবং কম্পারেটিভ জেনোসাইড স্টাডিজে এখন বাংলাদেশের জেনোসাইডটাও একটা পার্ট হচ্ছে। আরেকটা হচ্ছে, বাংলাদেশে যখন বিচারটা শুরু হয়েছে, সমালোচনা যাই হোক, এই বিচার কিন্তু মনোযোগ আকর্ষণ করেছে, এবং 40 বছর পর কিভাবে এই বিচার সম্ভব হচ্ছে, এটা কিন্তু যারা গণহত্যার দিকগুলো যেটা বলেছেন ডক্টর হাসান, যারা এই গণহত্যাটার বিষয়ে অধ্যয়ন করেন, জানেন, তারা কিন্তু এটাকে একটা উচ্চ মূল্য দিচ্ছেন, প্রদান করছেন। ফলে আমরা কিন্তু আজকে আন্তর্জাতিকভাবেও আমরা অন্য পরিস্থিতি এবং অন্য জায়গায় চলে আসছি, আর এই বিচারটা তো আমাদেরকে একটা বিশাল নৈতিক শক্তি দিয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব 1971 সালে যে নৃশংস গণহত্যা হয়েছিল তার বিচার হবে, আন্তর্জাতিকভাবেও হবে, এবং সারা পৃথিবীতে গণহত্যা বন্ধ হোক। আজকে এই দাবি জানিয়ে, এই প্রত্যাশা করেই আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।